ঠাকুরের সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছিল। ঠাকুরকে দাঁড়ানো অবস্থায় দেখার, নিজে আদানুলম্বিত বাবু, সেই দিনই আমি দেখেছি। হাফ পাঞ্জাবিটা তখন করতেন। সন্ধ্যার সময় মিটিং শেষে বেড়াতে বেরোলেন। বর্তমান যেখানে সৎসঙ্গ স্টেশন, তখন স্টেশন হয়নি। আমরা কয়েকজন যুবক ঠাকুরের পেছন ধরলাম। ঠাকুর একটি একটি করে পা ফেলছেন, যাকে বলে গজেন্দ্র গমন, আর আমরা ছুটাচ্ছি। আমরা ছুটে ছুটে চারুকরণের বাড়ি পর্যন্ত, চারুকরণ একটা বাড়ি ছিল ওই রাস্তার ধারে, তার মেঝেতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে ওইখানে বসে পড়লাম। তো আর যাওয়া যায়নি, আর এরকম আর ছুটতে পারিনি। আর আবার ঠাকুর যখন আসবে আবার পেছন ধরবো। ঠাকুর যখন আবার ফিরলেন তখন আবার পেছন ধরছি, সেই একই অবস্থা। পারলাম না। ঠাকুর এসে বসলেন তাঁর আসনে। তারপর তার আগের দিন মিটিংয়ে রাত্রিতে নির্মলেন্দু চৌধুরী একটি গান করেছিলেন। ঠাকুরকে প্রণাম করতে আসছেন নির্মলেন্দু দানতে আমরা দেওঘরেও দেখেছি, আবার গিরিনিতেও দেখেছি। নির্মলেন্দু চৌধুরী এসে প্রণাম করার পরে ঠাকুর বলছেন, কাল যে গানটা করছিলেন দায়াসে, শোনাবেন নাকি একটু? বলে হ্যাঁ। তখন সবাই ব্যস্ত, হারমোনিয়াম যন্ত্রপাতি নিয়ে, মাইক টাইক নিয়ে একবারে ব্যস্ত। বলে না, ঠাকুরের সামনে গান করবো, মাইক দরকার হবে না, আপনারা বসুন। আমরা সব শতরঞ্জিতে বসে পড়লাম। তখন উৎপলেন্দু চৌধুরী, তখন 12 বছর বয়স, তখন বাবার সঙ্গে সঙ্গে থাকতেন। তিনিও সেই সঙ্গে বললেন, কি গানটা? 2-3 খানা তো গান করেছি, কোন গানটার কথা বলছেন? বলে যে ওই যে কাঙাল জানিয়া পার করো, গানটা করলেন। ঠাকুরের নির্মলেন্দু চৌধুরীর দিকে চাইনি, ঠাকুরের দিকে তাকিয়ে আছি, মানে অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছি। ঠাকুরের সেই গানের সঙ্গে সঙ্গে মুখের ভাবের পরিবর্তন সে লক্ষ্য করেছি। সে আশ্চর্য, সে বর্ণনাতীত, বর্ণনা করা যাবে না। সেই আর প্রার্থনার শেষে আমরা যুবক মোরামে, তখন জ্যোতি আশ্রমের সামনে একটা গাছ ছিল, সেই গাছের তলা পর্যন্ত আমরা আসন পাইনি। মোরামের উপরে, রুমালের উপরে বসে পড়ছি। হাউজারম্যানদা, আমেরিকান গুরু ভাই রে আর্চার হাউজারম্যানদার নাম, উনি এসে কখন আমাদের পেছনে বসে পড়ছে। তা হাউজারম্যানদার পেছনে ঘুরতাম এই জন্য যে উনি কিরকম বাংলা বলেন আর কি, মানে বাংলা বলতেন, তবে সেটা টানটা তো আছেই, সে টানটা থাকতোই আর কি। সেই তার প্রার্থনা শেষে একটু পরে এসে গেছেন বলে তার কি আফসোস। আমরা অনেকে এই যে প্রার্থনাটাতে জোর দিই, মানে নিতান্ত যে যার খুশি মতো আসছে, যে যার খুশি মতো, কিন্তু হাউজারম্যানদা তার কি আফসোস যে তিনি একটু সময় দেরি করে ফেলেছেন, যে আমি ঠাকুরের আহ্বানী হয়ে গেল প্রার্থনা, আর আমি যথাসময়ে আসতে পারলাম না। তার আফসোস সেই ঠাকুরের কাছে এগুলি দেখার সুযোগ হয়েছে। আরেকবার তখন ঠাকুর আর নেই আমাদের মধ্যে, তিনি যদিও তার অবর্তমান বলে কিছু নেই, তবুও তিনি চর্মচক্ষে আর তাকে দেখতে পাচ্ছেন না। কৃষ্ণদাও তখন চলে গেছেন। জন্মতিথি উৎসবে দেওঘর গেছি।
কোথাও একটু থাকবার জায়গা পাচ্ছি না। কোথাও সব জায়গাতে একবারে পরিপূর্ণ হয়ে গেছে, প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। তখন বীরেন পান্নাদা, আমার ঋত্বিক, এই সন্তোষ কর্দার মামা, বলছে, অথর কথা উঠেছ? বললেন না, কোথাও জায়গা পাইনি। তারপরে দাঁড়া, কৃষ্ণদার লাইব্রেরি রুমটাতে একটুকু জায়গা ছিল, সেখানে আমাকে বলে এইখানে একটা কম্বল পেতে দাও। দিয়ে আমি ছিলাম রহনপুরের নারায়ণ দাস, যদিও আমাদের মধ্যে আর নাই, আর নিরুদ কর আর বাবুলাল দাস, কেউ আর নাই, তারা চলে গেছে। আমি এই দুর্ভোগ ভোগতে বেঁচে আছি। এই কি আপনাদের আশীর্বাদ, পরম পিতার আশীর্বাদ, কতদিন বাঁচবো জানিনি। তবে এই যে লক্ষণ ভাই আমার থেকে নবীন হলেও প্রবীণ, জেনে এবং ঠাকুরের ছোড়াগুলিকে, ঠাকুরের কাছে কৃষ্ণপ্রসন্নদা বলেছিলেন, আপনি তো অনেক বাণী দিয়েছেন, কিছু বাণী ছোড়া আকারে দিলে লোকের মনে থাকবে অনেক দিন। সেই বাণীগুলি লক্ষণ ভাই খুব সুন্দর করে পরিবেশন করতে পারে। তবে সেই লক্ষণ ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করি এবং প্রত্যেকের সুদীর্ঘ, সুস্থ, সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠুন। আমার এই শতবর্ষের পুনরায়, আমার শতবর্ষের শতকোটি প্রণাম আপনাদের চরণে নিবেদন করে, পরম পিতার আকুল চরণে প্রণাম নিবেদন জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। ঠাকুর দয়াল সবাইকে ভালো রাখবেন। আপনার